প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই করোনা মহামারীর মধ্যে আল্লাহ রহমতে ভালোই আছো, সুস্থ আছো। অবশ্যই তোমরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি নিয়মিত মেনে চলবে এবং আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করবে। অবশ্যই বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে এবং বাসায় এসে অবশ্যই তোমরা সাবান দিয়ে হাত ধুয়ে বিভিন্ন খাবার গ্রহণ করবে। চোখে মুখে সরাসরি হাত দিবে না এবং এই সমস্ত স্বাস্থ্যবিধি সবগুলো মেনে চলবে। তো তোমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা নবম এবং দশম এই উভয় ক্লাসের জন্যই প্রযোজ্য। অধ্যায়টা হচ্ছে ষষ্ঠ অধ্যায় এবং এই অধ্যায়টার নামকরণের সাথে আমাদের সার্থকতা এখানেই যে আমরা রসায়নকে এটা ব্যবহারিক জীবনে কাজে লাগানোর ক্ষেত্রে এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে এবং এই অধ্যায়টার নাম হচ্ছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। এই মৌল সম্পর্কে ধারণা দিতে যে তোমাদের যে কথাটা আমরা একটু বলতে পারি, যেমন ধরো তোমরা বিভিন্ন ল্যাবরেটরিতে যেখান থেকে তোমরা জিনিসপত্র কেনা, মানে সায়েন্স ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য কিনবা বা ল্যাবে নিয়ে যে কাজ করবা, তখন সেটা তোমার কেনার সময় অবশ্যই সেখানে যেমন ধরো তুমি একটা ল্যাবে গিয়ে বললে যে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড দেন, তো সোডিয়াম হাইড্রোক্সাইড দেন, বলবে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দিব। এই কতটুকুর প্রশ্ন থেকে আমাদের এই মৌলের একটা ধারণার অবতারণা হয় বা মৌলের ধারণার এখানে জন্ম হয়। যেমন কিনা আমরা আণবিক ভর বা পারমাণবিক ভর তোমরা দ্বিতীয় বা তৃতীয় অধ্যায়ে তোমরা কিছুটা জানছো। আণবিক ভর বা পারমাণবিক ভর এগুলো হচ্ছে আনুপাতিক রাশি, তাই না? পারমাণবিক ভরকে আমরা বলে থাকতাম কি, কোন মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগ ভর। এভাবে আমরা আণবিক ভরও বের করতাম। যেহেতু আনুপাতিক রাশিগুলোর কি হয় না, কোনো একক থাকে না, মানে ওপরে বা নিচের একক কেটে যায়, সেই কারণে আমরা ওখান থেকে কোনো একক পাই না। এই একই সমস্যা তোমাদের ওই যেটা বললাম যে দোকানে গেলে যেহেতু একক নাই, আমরা আণবিক ভর বা পারমাণবিক ভরের ধারণা থেকে এই এককের মাধ্যমে কোনো জিনিস পাওয়ার জন্য আমরা এই মৌলের ধারণাটাকে আমরা অবশ্যই প্রয়োজনীয়তা অনুভব করি। তো আমরা এখানে মৌলের সম্পর্কে আমরা একটু বলি ডেফিনেশনের মাধ্যমে। যেমন এটা কিছুই না, গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বা আণবিক ভরকে আমরা বলবো মৌল পরমাণু বা মৌল অণু, সংক্ষেপে বলা হচ্ছে মৌল, তাই না? যেমন উদাহরণ কতগুলো দিয়েছি দেখো, যে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 8, তাহলে 1 মোল অক্সিজেন সমান কত? 8 গ্রাম। একইভাবে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, 1 মোল নাইট্রোজেন সমান কত? 14 গ্রাম। এবার দেখো অক্সিজেনের আণবিক ভর, এখানে খেয়াল করে দেখো, যখন পারমাণবিক ভর বলছি, আমরা যদি পারমাণবিক ভরটা যদি নাও বলি, তাও অক্সিজেনের প্রতীক থেকে আমরা বুঝতে পারবো যে প্রতীকের ভর হচ্ছে পারমাণবিক ভর আর সংকেতের ভর হচ্ছে আণবিক ভর। দেখো এখানে সংকেত দিয়েছি, এখানে আণবিক ভর কথাটা যদি নাও বলি, তাও কিন্তু এখানে 16 হবে। আর 1 মোল অক্সিজেন সমান ওই যে 16 গুণন 2 সমান হচ্ছে 32 গ্রাম। একইভাবে অন্যান্য যৌগের ক্ষেত্রে আমরা পানির আণবিক ভর হচ্ছে 18 এবং 1 মোল পানি সমান 18 গ্রাম। একটা উদাহরণ দিয়ে তোমাদের এইভাবে অনেক সময় দিতে পারে পরীক্ষায়, যে 64 গ্রাম অক্সিজেন সমান কত মোল। এটা হিসাব করার জন্য তোমরা কি করবে, যে আগেই জেনেছ 32 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে 1 মোল, 1 গ্রাম সমান কত, আর হচ্ছে 64 গ্রাম সমান 2 মোল। এইভাবে তোমরা মোলের ধারণাগুলো পেতে পারো। এই যে তোমাদের প্রশ্ন এভাবে করতে পারে, যেমন 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত, তখন তোমরা এভাবে হিসাব করবে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করবে, 1 গুণন 2 32, সালফারের 32 আর হচ্ছে অক্সিজেন হচ্ছে 16 গুণন 4, 4 16 64 হিসাব করে এই যে 98 কে গ্রাম দিলে হয়ে গেল আমাদের মোল। এখন তুমি দোকানে যা বলতে পারবে যে ভাই আমাকে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দেন, হ্যাঁ, তখন তারা সুন্দরভাবে মেপে তোমাকে দিয়ে দিবে। এই ধারণা থেকে আমরা মোলের সাপোর্ট পাই। তো এখন আমরা ধারাবাহিক আলোচনায় তোমাদের এখানে শিক্ষণফলের মধ্যে ছিল মোল। এই অধ্যায় থেকে তোমরা মোলার আয়তন, মোলার দ্রবণ প্রস্তুতি, একটি পরমাণু বা অণুর ভর ও শতকরা সংযুক্তি, এগুলো জানতে পারবে। তো আমরা এখান থেকে মোলের পরে যদি আমরা মোলার আয়তনের কথা বলি,
তাহলে এটাকে আমরা ডিফাইন করব বা সংজ্ঞায়িত করবো এভাবে যে মোল পরিমাণ বস্তু। হ্যাঁ, মোল পরিমাণ বস্তু, যে এখানে মোল পরিমাণ বস্তু বলতে যেমন ধরো অক্সিজেনের 1 মোল সমান হচ্ছে 32 গ্রাম। এই 32 গ্রাম অক্সিজেন যে আমরা একটা বেলুনে যদি ভরি, ভরার পরে এটাকে আমরা নিকৃতে ওজন নিই, যখন দেখবো যে এর ওজনটা 32 গ্রাম হয়ে গেছে, তখন এই অক্সিজেনের বেলুন যে আয়তনটা দখল করবে সেটাই হচ্ছে মোলার আয়তন। ঠিক আছে? একইভাবে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর আণবিক ভর যেহেতু 2, অতএব এই 2 গ্রাম হাইড্রোজেন আমরা নিকৃতে দেখবো যখন হাইড্রোজেন গ্যাস বেলুনে ভরবো, তারপর নিকৃতে যখন লক্ষ্য করবো যে 2 গ্রাম হয়ে গেছে, তখন আমরা গ্যাস আর ভরবো না, তখন যে আয়তনটা দখল করবে সেটাই হচ্ছে তার মোলার আয়তন। আশা করি তোমরা মোলার আয়তন সম্পর্কে ধারণা পাবে। এখন আমরা আরেকটা জিনিস আলোচনা করব, যে তোমাদের আলোচনায় যেটা ছিল যে একটি পরমাণু বা অণুর ভর। এইটা সহজভাবে পাওয়ার জন্য আমাদের এক বিখ্যাত বিজ্ঞানী, তোমাদের ক্লাসেও কিছুটা ধারণা পাবে, উপর ক্লাসেও আরো ভালো ডিটেলস পাবে। এই বিজ্ঞানীটার নাম হচ্ছে অ্যাভোগাড্রো। বিজ্ঞানী অ্যাভোগাড্রো, তার একটা হাইপোথিসিস আছে বা প্রকল্প আছে। সেই অ্যাভোগাড্রো একটা সংখ্যা বের করেছিলেন। উনি যেটা বলছেন যে 1 মোল মানে ধরো যে অক্সিজেনের 1 মোল সমান হচ্ছে ধরো পরমাণুর ক্ষেত্রে হচ্ছে 16 গ্রাম, আর অণুর ক্ষেত্রে 32 গ্রাম, কিংবা আয়নও যদি নাও সেটাও হবে। তার মানে 1 মোলে যত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন, এখানে আয়নও যদি দিতে পারো তাও কিন্তু হবে, সেই সংখ্যাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোলে যত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান, সেই সংখ্যাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এবং উনি এই মানটা বের করছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা মান। এই মান দিয়ে সব সমাধান করা যায়। সেই মানটা হলো কি 6.02 into 10 to the power 23। 6.02 into 10 to the power 23। এখানে আমরা ব্র্যাকেটে রেখে দিয়েছি এন এ। এন এ মানে হচ্ছে নাম্বার, এ হলো অ্যাভোগাড্রো, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা। সংক্ষেপে তোমরা বারবার না লিখে এন এটা তোমার ক্যালকুলেটরের মানগুলো ব্যবহার করবা, নিচে ভাগটা এন এ লিখে রাখলে পারো, এটা তোমরা হিসাব করতে পারবে। দেখো এখান থেকে আমরা কি কি সাপোর্ট পাচ্ছি, যে একটি অণু বা পরমাণুর ভর নির্ণয় করতে হলে এন এ দ্বারা ভাগ করতে হয়। বিষয়টা এরকম, দেখো যে আমরা যখন বলি যে একটি পরমাণুর ভর, একটি পরমাণু, তোমরা যে বাতাসে যে অনেকগুলো গ্যাস আছে, যেমন ধরো আমরা অক্সিজেনের গ্যাসের কথা বলি, কত পরিমাণ, যে আমাদের জানি যে বায়ুমণ্ডলে 21 ভাগ, শতকরা 21 ভাগ হচ্ছে অক্সিজেন আছে। এখন যদি বলি অক্সিজেনের একটি পরমাণুর ভর কত, বা অক্সিজেনের একটি অণুর ভর, তাহলে তোমাদের মাথায় অবশ্যই আসবে যে এই মানটা কেমন হবে, বড় হবে না ছোট হবে। যে অণু বা পরমাণু আমরা দেখতেই পাই না, তার একটি কিন্তু কি হবে, অত্যন্ত ছোট মান। তাহলে তোমরা মনে রাখবে, যখন কোনো ছোট মান বের করতে হবে, তখন সেখানে তোমরা বড় একটা মান দিয়ে ভাগ দিবে, এবং সেই বড় মানটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। দেখো এই যে দেখো, আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি, দেখো কার্বনের একটি পরমাণুর ভর, কার্বনের পারমাণবিক ভর হলো 6, আর তার সাথে আমরা ভাগ দিয়ে দিলাম অ্যাভোগাড্রোর সংখ্যা। ক্যালকুলেটরে তোমরা টিপ দিলে দেখবে যে মানটা চলে আসবে 1.99 ইন্টু 10 to the power 23 গ্রাম। ঠিক আছে? একইভাবে আমরা বলি পানির একটি অণুর ভর কত, তাহলে কি হবে, পানির আণবিক ভরটা উপরে দিবে। পরমাণুর ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর দিব, আর অণুর ক্ষেত্রে আণবিক ভরটা উপরে দিব, যখন এটা একটি কথা বলবে। আচ্ছা, এখানে তোমার যদি এখানে দেখো 18 ভাগ হলো ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, ভাগ দিলে মানটা চলে আসছে কত, 2.99 ইন্টু 10 to the power -23। অবশ্যই খেয়াল রাখবে যে এই মানগুলো অবশ্যই মাইনাস হবে। তোমরা এমসিকিউ যখন প্রশ্ন আনসার করবা, অবশ্যই মাইনাস মানের দিকে তোমাদের টার্গেট যাবে, আর যদি কোনো প্লাস মান থাকে তাহলে তোমরা প্রথমে ওটাকে বাদ দিয়ে দিবে। ঠিক আছে? এইভাবে আমরা এই হিসাবগুলো করতে পারি। এখন এখান থেকে দেখো যে পানির যদি বলি 2টি অণুর ভর কত, হ্যাঁ, তাহলে তোমার এখানে 2 দিয়ে গুণ দিবে, এর সাথে 2 দিয়ে গুণ দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে ঘুরিয়ে চিন্তা করব। আমরা বললাম যে একটি অণু বা একটি পরমাণুর ভর, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে বের করব। তোমাকে যদি বলে ঘুরে প্রশ্নটা করে যে 1 গ্রামে কতটি কার্বন পরমাণু বা কতটি আমাদের অক্সিজেন পরমাণু বা অণু বা থাকে, 1 গ্রামে কত, মানে 1 গ্রামে একটা অ্যামাউন্টের মধ্যে কতটুকু অণু পরমাণু থাকে, এইটা যখন হিসাব করতে বলবে, তখন তোমরা অবশ্যই তোমাদের মাথার মধ্যে নিয়ে আসবে যে অণু পরমাণুকে দেখতেই পাই না, তার 1 গ্রামে তো বিশাল পরিমাণ থাকে, তাই না? তার 1 গ্রামে বিশাল পরিমাণ অণু পরমাণু থাকবে।
তাহলে বিশাল একটা মান আমাকে বের করতে হবে। তাহলে বড় ধরনের একটা মান বের করার জন্য আমাদের কি করতে হবে, বড় সংখ্যাটাকে অবশ্যই উপরে দেবো। এই বড় সংখ্যাটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। ওই যেটা আমরা এটা আগে করলাম এইটাকে আমরা উল্টায় দেবো। দেখো কি হচ্ছে, প্রশ্ন রাখছি কিভাবে, 1 গ্রামে কতটি কতটি কি কি পরমাণু, কতটি পরমাণু বিদ্যমান। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কতটি এখানে কার্বন পরমাণু হতে পারে, আমরা আমরা এখানে হিসাবটা করছি 1 গ্রামে কতটি কার্বন পরমাণু, 1 গ্রামে কতটি কার্বন পরমাণু বিদ্যমান। এখান থেকে যদি আমরা প্রশ্নটা দিয়ে থাকি তাহলে দেখো এটা আমরা হিসাব করবো এভাবে, যে এই যে মানটা এইভাবে দেখো 6.02 10⁻23। আর যেহেতু কার্বনের কথা বলছে বা এটাকে আমরা 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। কার্বনের কথা না বলে যদি এখানে বলে 1 গ্রাম হিরোকে, হিরো কিন্তু কার্বন, তাই না, কার্বনের রূপভেদ হচ্ছে হিরো। তোমাকে যদি বলে 1 গ্রাম হিরোকে কতটি হিরো পরমাণু বিদ্যমান বা কার্বন পরমাণু বিদ্যমান, তাও তোমরা এইভাবে বের করবে। যেমন 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 6, মানটা চলে আসলে কত হিসাব করে দেখবে 5.02 ইন্টু 10⁻22। ঠিক আছে। এখন তোমাকে যদি টেকনিক্যালি বলে যে আচ্ছা এটা তো 1 গ্রাম গেল, 10 গ্রামে কত, তাহলে তুমি 10 দিয়ে গুণ দিবে। খুব সহজে এই মানটার সাথে যদি 10 দেয়, এখানে 22 ছিল, 10 দেওয়ার কারণে এখানে হয়ে যাবে 23। যদি বলে 100 গ্রাম, তাহলে তুমি এখানে 23-এর জায়গায় 24 দিবে। তাহলে এইভাবে টেকনিক্যালি তোমরা চট করে এটা ধরতে পারবে। ঠিক আছে। এইভাবে আমরা দুইটা বিষয় আমরা দেখলাম, একটি অণু পরমাণুর ভর বা 1 গ্রাম বা 10 গ্রাম, 10 গ্রামে কতটি থাকে, তাই না। এইভাবে আমরা তাহলে একটি অণু পরমাণুর ভর নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা কোথায় দিব, নিচে দিব, তাই না। আর যদি বলে যে গ্রাম, 1 গ্রাম অ্যামাউন্টে কতটুকু তোমার ওই অণু পরমাণু বিদ্যমান, সেক্ষেত্রে অ্যাভোগাড্রোর সংখ্যাকে দেব উপরে। এইভাবে আমরা মোটামুটি মোলের ধারণা থেকে আমরা এই হিসাবগুলো সহজেই পেতে পারি। এবার আমরা ধারাবাহিক আলোচনায় যেটা করব সেটা হচ্ছে মোলার দ্রবণ। তো মোলার দ্রবণ সম্পর্কে তোমাদের ধারণা দিতে গিয়ে এটা বলা যেতে পারে যে মোলার দ্রবণ, উপর ক্লাসে আরেকটা দ্রবণ আছে মোলাল দ্রবণ বলা হয়। তো তোমরা আপাতত মোলার দ্রবণ সম্পর্কে একটু ধারণা নাও। তো মোলার দ্রবণের সংজ্ঞা আমি এইভাবে দিতে পারি, অবশ্যই এটা তাপমাত্রাটাকে কাউন্ট করতে হবে। সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার, 1 লিটার মানে 1000 মিলিলিটার দ্রবণে 1 মোল, 1 মোল মানে যে সমস্ত মোল গেল, গ্রামে প্রকাশ করলে মোল হয়ে যাবে, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মোল হয়ে যাবে। 1 মোলে 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে তাকে বলা হচ্ছে মোলার দ্রবণ। আমরা এখানে দেখো আমরা একটা বোতল ব্যবহার করছি, এই বোতলে হচ্ছে আমাদের একটা মোলার দ্রবণ তৈরি করব। বিষয়টা এরকম থাকবে, এই বোতলটা বিভিন্ন ধরনের সাইজ আছে। যদি এটা মনে করো যে এটা আমরা 250 মিলি দিচ্ছি, তো যদি মনে করো যে এখানে 1 লিটার হতো, মানে এটা 1 লিটার বোতল হতো, তাহলে 1 লিটারে এখানে আমরা যদি সোডিয়াম কার্বনেটের হিসাব করি, তাহলে সোডিয়াম কার্বনেটের 1 মোল হচ্ছে হলো 106 গ্রাম। ঠিক আছে। তাহলে এই 106 গ্রাম আমরা সোডিয়াম কার্বনেট নিকলিতে মেপে নিলাম, মেপে নিয়ে আমরা সুন্দরভাবে এই বোতলের মধ্যে ঢেলে দিলাম ফানেল দিয়ে। ঢালার পরে যে একটা দাগ এখানে আমরা যদি দিয়ে দিই, একটা নির্দিষ্ট দাগ দেওয়া থাকবে বোতলে, এই দাগ বরাবর যদি আমরা পানি দিয়ে এটাকে দ্রবণ তৈরি করি, তাহলে সেই দ্রবণটা হয়ে যাবে 1 মোলার। তো 1 লিটার বোতল তো অনেক বড়, সেজন্য আমরা এখানে কি করছি যে দেখো 250 মিলি বোতল নিয়েছি। তাহলে 250 মিলিতে কিভাবে করা হয় সেটা আমরা এভাবে বলতে পারি যে আমরা কি হয়েছে হিসাব করছি, দেখো 1000 মিলি 1 মোলারে থাকবে হলো 106 গ্রাম, আর হচ্ছে ওই 250 যেটা আমরা বোতল দেখাইছি 250 মিলি, 250 মিলি এখানে আমরা ডেসিমোলার, 1 মোলার না করে ডেসিমোলার মানে হচ্ছে কি 0.1, যে দ্রবণের ঘনমাত্রাটা হবে বা শক্তি মাত্রাটা হবে 0.1। 0.1 মানে হচ্ছে m/10, অর্থাৎ 1/10। তাহলে 250 মিলি বোতল নিলাম এবং দ্রবণের ঘনমাত্রা যদি আমরা 1 মোলার করি তাহলে হিসাব করে নিতে হবে এটা, আর যদি ডেসিমোলার করি তাহলে হয়ে যাবে এটা এই যে 10 দিয়ে ভাগ দেওয়া হবে। দেখো 106 আর বোতলের আয়তন 250, আর নিচে 1000 ভাগ দিয়ে 10 দিয়ে গুণ করে দিলে এইভাবে আমরা হিসাব করে পেলাম 2.45 গ্রাম, তাই না। তাহলে আমরা এই সুন্দর এই বোতলটাতে 250 মিলি বোতলে এই যে 2.45 গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে নিয়ে ফানেল দিয়ে মধ্যে সুন্দরভাবে দিয়ে দিলাম। একটুকু নষ্ট করা যাবে না, সম্পূর্ণটাই ঢালতে হবে, মানে ঢালার পরে খুব সূক্ষ্ম মাপ, তো সুন্দরভাবে এটা ব্যবহার করতে হবে। তারপরে কি হচ্ছে, ওর মধ্যে পানি দিয়ে যে দাগ দেওয়া আছে, দাগ পর্যন্ত আমাদের একটা লোয়ার মিনস্কাস একটা রেখা থাকে, তোমরা এটা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হবে, দেখবে তখন এটা সুন্দরভাবে ওই দাগ বরাবর পর্যন্ত
আমরা যদি পানি দিই, তারপরে পানি ঢালার পরে পানি অবশ্যই ওই দাগের উপরে যাওয়া যাবে না, তাই না? তারপরে সুন্দরভাবে চিপি লাগে আমরা ঝাঁকারে পারে এই দ্রবণের ঘনমাত্রাটা হয়ে যাবে, কি হয়ে যাবে, 0.1 মোলার, 0.1 মোলার, তাই না? এবং তখন এটা দ্রবণের ঘনমাত্রা হবে 0.1 মোলার। এই যে এখানে সোডিয়াম কার্বনেট। এইভাবে তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা অন্যান্য যে সমস্ত রাসায়নিক দ্রব্য আছে এদের মানগুলো এইভাবে বের করতে পারবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের মোলার দ্রবণ সম্পর্কে ধারণা হলো। সেটা হচ্ছে মোলার দ্রবণ হচ্ছে কি, আমি সংজ্ঞাটা আবার বলছি, তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট। মোলার দ্রবণের ঘনমাত্রা কিন্তু অবশ্যই ভ্যারি করবে, কারণ তুমি ঘরের মধ্যে করলে এই দ্রবণটা যে মান দিবে, যদি তুমি রোদের মধ্যে নিয়ে যাও তাহলে তো আরো বেশি পরিমাণ লাগবে। সেই কারণে তাপমাত্রা নির্দিষ্ট রেখে এটাকে কাজ করতে হবে, তাই না? সংজ্ঞার ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা কথাটা উল্লেখ করতে হবে, তাই না? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে 1 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত হলে তাকে বলা হচ্ছে মোলার দ্রবণ, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে ডেসিমোলার দ্রবণ তৈরি করতে গেলে যে 0.1/10 বা 10 দিয়ে ভাগ দিব, এই হিসাব করে আমরা যেটা পাবো সেটা আমরা ব্যবহার করবো। আমরা আলোচনার শেষে আমরা সংক্ষিপ্তভাবে এই শক্তিমান কিভাবে বের করা যায় আমরা একটা সূত্রের মাধ্যমে এটা বের করার চেষ্টা করবো। আমরা আমরা আমাদের যে আলোচ্য বিষয়গুলো আছে আমরা পরবর্তী আলোচনাগুলোতে যাই। এখন যেটা আমাদের আলোচনার বিষয় আছে শতকরা সংযুক্তি, তাই না? শতকরা সংযুক্তি আর কিছুই না, অর্থাৎ একটা অবশ্যই এটা যৌগের ক্ষেত্রে, শতকরা সংযুক্তি অবশ্যই এটা যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা অবশ্যই এটা মৌলের কথা চিন্তা করবে না, যৌগের ভিতরে মৌল নিয়ে এটাকে আমরা হিসাব করতে হবে। যেমন ধরো আমরা প্রথমে পানির কথা বলি, তোমাকে যদি বলে যে পানিতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত, শতকরা পরিমাণ কত বা শতকরা সংযুক্তি কত বা শতকরা সংযুতি কত, তাহলে সেক্ষেত্রে তোমরা এই সংজ্ঞাটা এইভাবে দিতে পারো। অবশ্যই সংজ্ঞাতে লিখবে যৌগের অণুতে বিদ্যমান মৌলসমূহ কি শতকরা অনুপাতে যুক্ত আছে তার প্রকাশকে বলা হয় শতকরা সংযুক্তি, ঠিক আছে? আমি আবার বলছি, যৌগের অণুতে বিদ্যমান মৌলসমূহ কি শতকরা অনুপাতে যুক্ত আছে তার প্রকাশকে বলা হয় শতকরা সংযুক্তি। সংক্ষেপে আমরা বলতে পারি শতকরা সংযুক্তি সমান কি, এই যে পারমাণবিক ভর, পরমাণুর সংখ্যা আর হচ্ছে যৌগের আণবিক ভর, তাই না? এইভাবে আমরা বের করবো। দেখো কি হচ্ছে, যেমন ধরো পানির ক্ষেত্রে যদি বলি, এই যে দেখো এখানে পানির ক্ষেত্রে এখানে পারমাণবিক ভর, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 1, আর হাইড্রোজেনের যেহেতু 2টা পরমাণু ব্যবহার, এখানে 2 বসাবা, আর পানির আণবিক ভর হচ্ছে H2O অর্থাৎ 18। এই যে এখানে দেওয়া হচ্ছে দেখো। এখন আমরা কিভাবে শতকরা সংযুক্তিগুলো বের করছি, দেখো হাইড্রোজেন সমান সমান 1 গুণন 2 গুণন 100 ডিভাইডেড বাই আণবিক ভর, পানির আণবিক ভর। এখান থেকে আমরা 11.11 অর্থাৎ 11.11। হ্যাঁ, আবার একইভাবে অক্সিজেন কতটুকু আছে, এই দেখো 16 পারমাণবিক ভর অক্সিজেনের, ওর সাথে তুমি দিয়ে দিবে 100, আর নিচে হচ্ছে আণবিক ভর হচ্ছে 18 দিয়ে, এটা হচ্ছে 88.89। এটা পার্সেন্ট বলার সময় এইভাবে বলবে, এখানে এইভাবে লিখবে, আর পার্সেন্টেজ এইভাবে সংক্ষেপে লিখবে। হাইড্রোজেন হচ্ছে 11.11% এবং অক্সিজেন হচ্ছে 88.89%। সুন্দরভাবে এভাবে অন্যান্য যে কোনো যৌগের ক্ষেত্রে তোমরা এইভাবে হিসাব করবে। তোমাদের খুব জটিল জটিল যৌগ দেওয়া হবে না ক্লাস 9-এ, তো ওগুলো বেশি দেওয়া হয় না। 10-এ হয়তো বা একটু নতুন নতুন যৌগ দিতে পারে, বড় বড়, কোনো সমস্যা নাই, তোমাদের সব রেঞ্জের মধ্যেই থাকবে, তোমরা এইভাবে বের করবে, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে যে আলোচনায় মোটামুটি আমাদের মোলার আয়তন, মোলার দ্রবণ প্রস্তুতি এবং একটি পরমাণু বা অণুর ভর, এগুলো আমরা বের করে শিখলাম, এবং শতকরা সংযুক্তিরও একটা ধারণা তোমাদের দিয়ে দিলাম। আমাদের পরবর্তী আলোচনায় আবার শতকরা তোমার স্থূলের সংকেত, আণবিক সংকেত এগুলো আছে, এগুলো আলোচনা করব। তো আমি তোমাকে যেটা বলেছিলাম, একটা প্রশ্নের কথা আগে বলে নিই। প্রশ্নটা যেমন ধরো তোমরা এটা লিখে নিতে পারো খাতায়, সেটা হচ্ছে যে মোল কি। গল্প যেভাবে সাজাই না কেন আমরা প্রশ্নগুলো এভাবে আসতে পারে যে মোল কি। প্রশ্ন করা হলো যে মিথেনের শতকরা সংযুক্তি ব্যাখ্যা করো। তার মানে মিথেন যৌগটা সম্পর্কে জানতে হবে, তাই না? এটা তোমাদের জ্ঞান। আর হচ্ছে শতকরা সংযুক্তি হচ্ছে ওই যে মিথেনে যেটা আমাদের আমি বলে দিচ্ছি, কার্বন হলো একটা আছে, হাইড্রোজেন আছে 4টা। এইভাবে আণবিক ভর 16, তারপরে হাইড্রোজেন ওইভাবে বের করবে, আর হচ্ছে কার্বনটা এইভাবে শতকরা পরিমাণ বের করবে। গ নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করো।
এই যে ডেসিমোলার দ্রবণ আমরা এখানে প্রস্তুত করছি, অলরেডি তোমাদের এখানে দেখানো হয়েছে। এভাবে সুন্দরভাবে ডেসিমোলার দ্রবণ তোমরা কিভাবে প্রস্তুত করবে সেটা তোমাদের একটা ধারণা দেওয়া হয়েছে। তোমরা সূত্রের মাধ্যমেও করতে পারবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আর ঘ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কি? হ্যাঁ, সেমিমোলার দ্রবণ অবশ্যই প্রস্তুত করা যাবে। সেমিমোলার মানে হচ্ছে অর্ধমোলার, অর্থাৎ 0.5। ডেসিমোলার হচ্ছে 1/10 আর সেমিমোলার হচ্ছে 0.5। তাহলে এই সুন্দরভাবে তোমরা বলবে হ্যাঁ প্রস্তুত করা যাবে, তারপরে তোমরা এই ধারাবাহিকভাবে সুন্দরভাবে এইভাবে নিয়ে এটাকে হিসাব করবে। তো তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে সূত্রের মাধ্যমে এটা কিভাবে ব্যবহার করবে, আমি সংক্ষেপে একটু করে বলছি। দেখো, একটা সূত্র লিখে দিচ্ছি, এই সূত্রের মাধ্যমে তোমরা দ্রবণ প্রস্তুত করতে পারবে। সূত্রটা এখানে এটা হলো, সূত্রটা হচ্ছে কি SMV সমান সমান 1000 W। একটু ঘুরিয়ে নাও, তাহলে ডাব্লুটা আমরা বের করতে হবে। ডাব্লু সমান সমান SMV ডিভাইডেড বাই 1000। SMV ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? এইভাবে তোমরা এটা বের করতে পারবে। দেখো, এখন তোমাদের যে জিনিসগুলো আমি বলছি এখানে, এখানে এস হচ্ছে কি তোমাদের এটা শক্তিমাত্রা অনেক সময় দেওয়া থাকবে, যে শক্তিমাত্রা যেমন 0.1। এস হচ্ছে শক্তিমাত্রা, এস হচ্ছে শক্তিমাত্রা বা ঘনমাত্রা। হ্যাঁ, আর এম হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। আর হলো ভি হলো আয়তন, ঠিক আছে? আমি এখানে পরিষ্কার করেছি জিনিসটা, এটা আমরা করি। তোমাদের যখন যেটা চাবে সেই কাজটা তোমরা এটা করবে। যেমন ধরো তোমাদের প্রথমে আসলে যে আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে, দেখো যে ভর কতটুকু নিয়ে আমরা ক্যালকুলেশন করে এখানে বের করছি না, তাহলে ভরটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কতটুকু লাগবে, শক্তিমাত্রা অনেক সময় বলে দিবে যে 0.1 মোলার দ্রবণ বের করো, তাহলে আমাদের এই যে বোতলের মধ্যে কি পরিমাণ ঢালবো এটা গুরুত্বপূর্ণ। সেটার জন্য কি হবে, এই ভরটা এম এখানে এম হচ্ছে আণবিক ভর, যে যৌগটার কথা যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো আমাদের 40 গ্রাম, তাই তো? এটা তোমরা জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেমন এটা হলো 23 যোগ এটা 16 যোগ 1 সমান 40 গ্রাম, তাই না? এই 40 গ্রাম মেপে নিবা, মেপে নেওয়ার পরে ওই যে 40 গ্রাম মান বসাবা 40। তারপরে ভি হচ্ছে ওই যে আয়তন, তুমি তোমার 250 মিলি নাও তাহলে 250 বসাবা। আর যদি মনে করো যে 500 নিতে চাও 500 বসাবা। যেভাবে তোমাকে বোতল দিবে বা বলে দিবে প্রশ্নে, তোমরা সেভাবে করবা। দিয়ে এখানে 1000 দিয়ে ভাগ দিলে ওই অ্যামাউন্টটা চলে আসবে। এই অ্যামাউন্টটা তখন তুমি এরকম ভাবে সুন্দরভাবে বোতলে ঢেলে নিয়ে, যদি তুমি ওই 500 মিলি বলে তাহলে এখানে 500 মিলির বোতল দেওয়া থাকবে, 250 মিলি বললে 250 মিলির বোতল দেওয়া থাকবে। এভাবে তুমি পানি ঢেলে ওই দাগ পর্যন্ত পানি ঢেলে নিয়ে তারপরে ছিপি লাগাই দিয়ে ঢাকালে পারে ওই দ্রবণের ঘনমাত্রা বা ওই দ্রবণটা ওই একটা সুন্দরভাবে মোলার দ্রবণ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তোমরা এই কাজটা করবে। এটা সংক্ষেপে আজকাল অল্প সময়ের মধ্যে সমাধান করার ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করি। এই সূত্রটা তোমরা মনে রাখবে, সূত্রটা হচ্ছে SMV সমান 1000 W। পরবর্তী তোমাদের রিভিটিং বিক্রিয়ক আছে, ওখানে এই সূত্রটা আমরা ব্যবহার করবো, তোমরা সূত্রটা খেয়াল রাখবে। তো ঠিক আছে, আজকে আর তোমাদের ক্লাস দীর্ঘায়িত করবো না। তো তোমাদের করোনা মৌসুমে আবারও আল্লাহর কাছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আইসিটি ক্লাস এখানে, অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের সকলকেই ধন্যবাদ।